রিমান্ডে প্রশ্ন করলে হাসেন আনিসুল হক, গোপন রহস্য কি? সাবেক 11 মন্ত্রী এমপি সহ 31 জনের সম্পদের তথ্য চাইল অন্তর্বর্তী সরকার। এবার প্রভাবশালীদের আইনের আওতায় আনতে চায় দুদক। দেশ থেকে অমানবিক ফ্যাসিবাদী উপকরণকে উপড়ে ফেলা হবে বললেন আসিফ মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রিমান্ডে প্রশ্ন করলে হাসান আনিসুল হক, গোপন রহস্য কি? সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ। রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন তিনি। রাজধানীর জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন আনিসুল হক। তিনি সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান তিনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন। তিনি পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি। প্রশ্ন করা হলে শুধুই হাসেন। শুক্রবার ছিল তাদের রিমান্ডের তৃতীয় দিন। তাদের ইন্ধনের দোকান কর্মকর্তা শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেপ্তার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজারের কারসাজি সহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। দরবেশ হিসেবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ার বাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেন। এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা আর্থিক দুর্নীতির বিষয়েও, এছাড়া কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার নীল নকশার পেছনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত ছিল সে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে না পারায় আনিসুল হক তাকে অভিযোগ পড়ে শুনিয়েছেন। ওই সময় সালমান এফ রহমান বলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। গ্রেপ্তার সালমান ও আনিসুলকে ডিবির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হলে এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি বলেন, এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যদি কিছু থাকে আমরা যেটা বলার আপনাদের আমি দাওয়াত দিয়ে বলবো। তবে রিমান্ডে আনিসুল হকের হাসার বিষয় এবং সে সাথে বিচারপতি কারা আছেন সেই পদে এমন প্রশ্ন কিন্তু আসলে সন্দেহের জন্ম দিচ্ছে। আসলে নতুন করে কোনো ষড়যন্ত্রের পথে হাঁটছে কি আওয়ামী লীগ? এদিকে সাবেক 11 মন্ত্রী এমপি সহ 31 জনের সম্পদের তথ্য চাইল অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ সরকারের সাবেক 6 প্রভাবশালী মন্ত্রী, 5 জন সাবেক সংসদ সদস্য ও তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী সহ 31 জনের অর্থ সম্পদের তথ্য সংগ্রহের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রী এমপি মিলে রয়েছে 11 জন, তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী সহ রয়েছে আরো 20 জন। 31 জনের অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট থেকে ওই সব ব্যক্তি ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তাদের অর্থ সম্পদের তথ্য চেয়ে বিদেশে চিঠি দেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, এখন পর্যন্ত 6 জন সাবেক প্রভাবশালী মন্ত্রীর তথ্য চেয়ে বিদেশে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। এদের প্রত্যেকের স্ত্রী, সন্তান, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বিদেশে চিঠি দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে জামালপুর 3 আসনের মির্জা আজম, সিরাজগঞ্জ 2 আসনের জান্নাত আরা হেনরি, ময়মনসিংহ 10 আসনের ফাহামি গোলন্দাজ বাবেল, নাটোর 2 আসনের শফিকুল ইসলাম শিমুল এবং পিরোজপুর 2 আসনের মহিউদ্দিন মহারাজ। সাবেক এমপিদের প্রত্যেকের স্ত্রী, সন্তান, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অর্থ সম্পদের তথ্য জানতে চাওয়া হয়েছে। মন্ত্রী এমপি মিলে রয়েছে 11 জন, তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী সহ রয়েছে আরো 20 জন। 31 জনের অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে। জানা যায়, আওয়ামী লীগ সরকার গত 15 বছর ক্ষমতায় ছিল। ওই সময় তারা নানাভাবে দুর্নীতি, ঘুষ ও কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সম্পদ গড়েছেন। এগুলোর বড় অংশে বিদেশে পাচার করছেন। এসব সম্পদ দিয়ে তারা বিদেশে ব্যবসা বাণিজ্য করেছেন।
এতে দেশের বড় ধরনের আর্থিক ক্ষতিও হয়েছে। গত 2.5 বছর ধরে দেশে যে ডলার সংকট চলছে এবং তা থেকে মূল্যস্ফীতির লাগামহীন ঊর্ধ্বগতি হয়েছে তার অন্যতম কারণ দেশ থেকে টাকা পাচার। দেশের অর্থনীতিকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন সরকার পাচার করা টাকা ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। সেজন্য তাদের নামে অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে আলোচ্য 31 জনের নামে দেশে বিদেশে বিপুল অঙ্কের অর্থ সম্পদের সন্ধান মিলেছে, যে কারণে এখন আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে। বিদেশের পাশাপাশি তাদের নামে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে প্রভাবশালীদের আইনের আওতায় আনতে চায় দুদক। এদিকে অনিয়ম ও দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন স্বাধীন ও কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করা হলে বাস্তবে তা পূরণ করতে পারেনি সংস্থাটি। টানা 15.5 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার প্রভাবশালীদের আইনের আওতায় আনতে চায় তারা। প্রভাবশালীদের বদলে চুনোপুটি ধরে সমালোচিত হওয়া দুদক গত মে ও জুন মাসে আলোচিত কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে, যার মধ্যে রয়েছে ছাগল কাণ্ডের নাম আসা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এছাড়া করোনা রিপোর্ট জালিয়াতি কাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাসচিব ডিজি ডাক্তার আবুল কালাম আজাদ, সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের নামে মামলা করেছে দুদক। মধ্য জুলাই থেকে দুদকের কার্যক্রমে কিছুটা ধীরগতিও দেখা যায়। এ সময় কমিশনের মামলা অভিযোগপত্র কিংবা অনুসন্ধানের সিদ্ধান্ত ছিল কম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বড় পরিবর্তন এসেছে সরকার এবং ক্ষমতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে। এসব প্রতিষ্ঠানের কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, নয়তো বদলি করে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বা বাধ্যতামূলক অবসর দিয়ে অন্যদের আনা হয়েছে। এমন পরিস্থিতিতে দুদকের শীর্ষ পদে থাকা 3 কর্মকর্তাকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে গুঞ্জন, যার প্রধান চেয়ারম্যান ও 2 কমিশনার। যদিও সংশ্লিষ্ট সূত্রের দাবি দুদকের শীর্ষ পদে নিয়োগে অন্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নতর ও সময় সাপেক্ষ হওয়ায় বর্তমান কমিশনকে রেখে দুর্নীতিতে দমন কার্যক্রম চালাতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে দুদক চেয়ারম্যান, কমিশনার ও সচিবকে পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতারা। এদিকে দেশ থেকে অমানবিক ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে বললেন আসিফ মাহমুদ। বাংলাদেশ থেকে সব অনিয়ম, অমানবিক ফ্যাসিবাদী উপকরণকে উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ আদালতের এজলাস কক্ষ থেকে সরানো হয় লোহার খাঁচা এই শিরোনামের একটি সংবাদ শেয়ার করেন। এ সময় আসিফ মাহমুদ আরো লেখেন, ছাত্রলীগ আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে বারবার যেতে হয়েছে এই লোহার খাঁচায়। শুনানি হাজিরায় ছোট একটা খাঁচায় আমাদের 24 জনকে ঢোকাতো। এদিকে শুক্রবার বর্তমান উপদেষ্টার দায়িত্ব পুনর্গঠন করে আসিফ মাহমুদ এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া অর্থাৎ আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থী। ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের 17-18 শিক্ষাবর্ষে। হাই স্কুল থেকে মাধ্যমিক গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।